আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসির অঙ্গীকার। প্রার্থীদের আবেদন আইনের ভিত্তিতে সমাধানের আশ্বাস। মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন, মন্ত্রিপরিষদ সচিব। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না, সালাউদ্দিন আহমদ। যুবদল নেতা মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব পড়বে না। এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। ব্যবসায়ী সমবায় সমিতির কমিশন বাড়ানোর দাবি পুনর্বিবেচনার আশ্বাস বিইআরসি চেয়ারম্যানের। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণেই ঢাকা দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে, ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না, অভিমত বিশ্লেষকদের। এবং স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। অপরাধী শনাক্তে চলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। তেজগাঁও থানায় পরিবারের মামলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর কোনো পাতানো নির্বাচন নয়, এবারের ভোট হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হবে বলে প্রত্যাশা করে ইইউ প্রতিনিধি দল। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনেও আপিল করেন অনেক প্রার্থী। প্রতিদিনের মতো 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে সারা দেশ থেকে আগত প্রার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অনেক ত্রুটি আছে যেগুলি খুবই সিলি, একেবারেই নগণ্য। সেগুলি ইচ্ছা করলে সে নিয়ে নিতে পারতো। অনেক জায়গায় অনেক রিটার্নিং অফিসার নিয়েছে, অনেক রিটার্নিং অফিসার নেয়নি। যা আমার সমর্থনকারী কলামে উনি সহস্তে দস্তখতটা দেয় নাই। দেখা গেছে বিভিন্ন জেলা এবং আমার কুমিল্লাতেও অন্যান্য প্রার্থীদের গ্রস মিস্টেক থাকাও এটা উনি বাতিল করে মনোনয়ন বৈধ করেছেন। সরকারের কাছে, ইন্টারিমের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দাবি করি। আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় সাংবাদিকদের নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, ন্যায় বিচার পাবেন সবাই। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। এদিন নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দল। ইইউর নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান বলেন, তাদের প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। Taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate. বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের 200 সদস্যের প্রতিনিধি দল কাজ করবে বলেও জানানো হয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। Interim government and then এদিকে নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। প্রশাসনে পরিবর্তন দরকার নেই বলেও মনে করেন তিনি। তথ্য উপদেষ্টা জানান, কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রিটার্নিং অফিসার কি হোম অফিস থেকে কোনো কনফার্মেশন পেয়েছেন কিনা যে মালিক সাহেবের আবেদন পেয়েছেন কি? প্রার্থিতা বাতিলের পর সিলেটের ডিসি সরওয়ার আলমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এনসিপি নেতা এহতেশাম হক। 10 কোটি টাকা ঘুষ নিয়ে বিএনপির প্রার্থী এম এ মালেকের মনোনয়ন বৈধ করেছেন বলেও অভিযোগ ওঠে। তবে এসব উড়িয়ে দেন সিলেটের ডিসি।
যে 10 কোটি টাকা না, 1 কোটি টাকা, 1 টাকা যদি কেউ করতেছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা ব্যথা নেই। শুধু তাই নয়, মানিকগঞ্জে ডিসির সামনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করার অভিযোগ ওঠে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে। মনোনয়ন কেন্দ্র করে সারা দেশেই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। দাবি তুলছেন পরিবর্তনের, তবে তা আমলে নিচ্ছে না সরকার। প্রশাসনের যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রার্থীদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা। সাধারণত নির্বাচনের আগে রদবদলটাকে নিরুৎসাহিত করা হয়, তবে যদি কোনো প্রার্থী বা কোনো দল, মানে নির্বাচনের কোনো স্টেক হোল্ডার কিছু প্রমাণ দিতে পারেন যে কোনো একজন রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব করেছেন বা ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছেন, সেটা নির্বাচন কমিশন দেখবেন। যদি আমাদেরও দৃষ্টিগোচরে হয়, আমরাও সেটা বিবেচনায় নিই। যদি আমাদের কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে, আমরাও সেটি বিবেচনা করে ফরওয়ার্ড করে দিতে পারি নির্বাচন কমিশনকে। তিনি কথা বলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়েও। এটাকে যেই রাজনৈতিক দলের কর্মী, সেই রাজনৈতিক দলের একজন ব্যক্তিই বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকার আরেকটু গভীরে যাক, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আপনাদেরকে একটা ব্যাখ্যা দেবে। আত্মমর্যাদা আর নিরাপত্তার কথা ভেবেই ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রয়োজনে তার সাথে চোখে চোখ রেখে তো কথা বলা যায়। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার মাধ্যমে স্পষ্ট হয়েছে ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের গুলশান কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, এটি অরাজনৈতিক সফর, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলীয় পতাকায় মোড়ানো নিহত সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় দলের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। পরে বিএনপি নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিবাদী গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ কোনোভাবেই নির্বাচন ও গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র সফল হতে দেবে না। হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এই ঘটনার, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যারাই কেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতেই মুসাব্বির হত্যাকাণ্ড, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাকীর্ণ করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। এ সময় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শহীদদের কবর জিয়ারতই এ সফরের মূল উদ্দেশ্য। এখানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে
দাবি মেনে নেওয়ার শর্তে প্রত্যাহার করা হলো এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধের অনির্দিষ্টকালের ধর্মঘট। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি সেলিম খান। রোজার আগে দেশের গ্যাস সংকট কেটে যাবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তরিক ইসলামের রিপোর্ট। প্রশাসনের হয়রানি বন্ধ ও মূল্য সমন্বয়ের দাবিতে দেশজুড়ে চলমান এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধ কর্মসূচির মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সাথে বৈঠকে বসে গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির নেতারা। স্যার, আমাদের মতন লোকদের কি হবে? এই সময় সমিতির নেতারা এ খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। আপনি আমাদেরকে যে কমিশনটা আমাদের জন্য ব্যবস্থা করবেন, আমরা এবং রিটেলার মিলে সেই কমিশন বাদ দিয়ে আমরা কোম্পানিতে থেকে ক্রয় করতে চাই। প্রাইস বাংলাদেশে 1306 টাকা, কিন্তু আমরা কোম্পানিতে আনি 1306 টাকা। আমি কিভাবে 1306 টাকা মালটা বিক্রি করব? বৈঠকে বিইআরসির চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবি যৌক্তিক, যা পুনর্বিবেচনা করা হবে। তারা আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন, এই জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি সম্ভব না বলে জানান বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি। দাবি মানার শর্তে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। চেয়ারম্যান স্যার মহোদয় যে আমাদের আশ্বস্ত করেছে, আমাদের যে কমিশনের যে বিষয়টা আমরা ওনাকে দিয়েছি, উনি বলেছে যে এটা যথেষ্ট যুক্তি আছে আমাদের কমিশনের বিষয়ে, উনি এটা বিবেচনা করব, খুব তাড়াতাড়ি আমাদের একটা রেজাল্ট দিবে। এর আগে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর ফলে ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতা উভয়ই। ভোক্তাদের জিম্মি করে একটি সিন্ডিকেট কারসাজি করতেই এই সিদ্ধান্ত বলে অভিযোগ ক্যাব সভাপতির। মানুষকে জিম্মি করে যেটা করা হচ্ছে, এটা কিন্তু ফৌজদারি অপরাধ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট স্বাভাবিক হবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দক্ষতার অভাবে ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সব শেষ ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্ক আরও জটিল হয়েছে। বিশেষজ্ঞরা জানান, দুদেশের স্বার্থেই ন্যায্যতার সম্পর্ক থাকা প্রয়োজন। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তা সম্ভব হবে বলেও মনে করেন তারা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে চির ধরে। তাতে আশার আলো দেখা দিয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুর শোক জানাতে এসে তারেক রহমানকে বার্তা দিয়েছিলেন বলেও আলোচনা ছিল। তবে সব কিছুই ভেস্তে গেছে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়। গবেষকরা বলছেন, মানুষের সামাজিক আন্দোলনকে গুরুত্ব দিয়েই পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ ও ভারতে, যা দুদেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারত থেকে এক বিজেপি নেতা এমনটি বলেছেন, এটি ভারতের হিন্দুত্ববাদের জয়। তো এই বিষয়টা আসলে শুধু সামাজিক সম্পর্ক নষ্ট করে তা কিন্তু না। এটি দেখেন, দুই দেশের যে ব্যবসা বাণিজ্য, দুই দেশের শিক্ষা, স্বাস্থ্য সেবা, এক্ষেত্রেও কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব ফেলে। খালি যে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক খারাপ তা তো নয়, দুই দেশের মাঠে ঘাটে রাস্তাঘাটেও এই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বেশ একটা বৈরিতার সৃষ্টি হয়েছে। কখনো কখনো একটা সহিংসতার পর্যায়েও চলে যেতে দেখা গেছে দুই দেশেই। তারা বলছেন, সম্পর্ক অবনতির দায় আছে ভারতের, তবে সেখান থেকে উত্তরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। আমি ভারতের ঠিক পেটের ভেতরে অবস্থান করছি। আমার জন্য যেমন ভারতের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ, ভারতের জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। এই কারণে যে বাংলাদেশে কোনো রকমের সমস্যা হলে ভারতেও সেটার থেকে রেহাই পাবে না। কূটনৈতিক সম্পর্ক দিয়ে যে এই সম্পর্কটাকে যে আরও হেলদি করা দরকার ছিল, সেক্ষেত্রে মনে হয় কিছু ঘাটতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভুল একটা
চিন্তা ছিল এই বর্তমান সরকারের যে না ভারত না গেলে আমরা আগাবো না, এরকম যদি মনে করে থাকে তাহলে তারা ভুল করেছে এবং তার ভুলের মাসুল দিচ্ছি আমরা এখন। নির্বাচিত সরকার এলে পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা বলি না সুড়ঙ্গের মাথায় বাতি দেখা যাচ্ছে, তো সুড়ঙ্গটারও বেশি বাকি নাই। সুড়ঙ্গটা মানে হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের যে কয়েকদিন বাকি আছে, তারপরে একটা নির্বাচন আসছে, সেটা হচ্ছে বাতিঘর বা বাতি। যেই আসুক ক্ষমতা তাদের চেষ্টা থাকবে যে সব দেশের সাথে সুসম্পর্ক করা এবং প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক করাটা যে অনেক জরুরি সেটা সবাই বুঝবে। প্রত্যেক দেশের সরকারই ওই দেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। তা সেক্ষেত্রে আমি মনে করবো যখন নির্বাচিত সরকার আসবে তখন স্বাভাবিকভাবেই সেখানে এক সরকার আর এক সরকারের সাথে তাদের স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য কাজ করতে চাইবে। দুদেশের জনগণকেও উস্কানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করা উচিত বলেও মনে করছেন তারা। এই রাজনীতিকে ক্রিয়ার ক্ষেত্রে নিয়ে গেছে যারা, তাদেরকে দোষ দিচ্ছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এটা অস্বাভাবিক নয় বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু বাংলাদেশের বিষয় না, অনেক দেশের মধ্যে বাংলাদেশও আছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের IPL স্কোয়াড থেকে ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়ও। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা ওতে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয় সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ৫% নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলে তা পূরণ করেনি দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে হ্যাঁ নার পক্ষে দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচনের পরও গণতন্ত্রের উত্তরণ ঘটবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার নিয়ে এই মুক্ত আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সভ্য ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পিছিয়ে পড়া এবং দুর্বলদের সুযোগ দিতে হবে। নারীর ক্ষমতায়নের অঙ্গীকার ঐক্যমত্য হয়েছে, অন্তত 5% আসনে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে। আমার মনে হয় না কেউ সেই অঙ্গীকার রক্ষা করেছে। গোড়াতেই বোধহয় আমরা অঙ্গীকার ভঙ্গের আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এখন একটা গণভোট হবে, রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে, তারা এগুলো বাস্তবায়ন করবে। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী ও সিপিডির সম্মানিত ফেলো ডক্টর রনক জাহান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতা দেখা যাচ্ছে তা বন্ধে দলগুলোকে এগিয়ে আসতে হবে। সহিংসতা এই যে আরো বেশি যেগুলো বাড়বে, এটা তো পার্টি ইনডিউসড ভায়োলেন্স। এখনো যেটা হচ্ছে দুই দলের মধ্যে যে হচ্ছে তা না, অন্তর্দলীয় এই কোন দল এবং এত বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চলে এসছে। অতএব ভায়োলেন্সটা বন্ধ করার জন্য এবং এই মানুষকে নিরাপত্তা দেওয়ার মেইন রেসপন্সিবিলিটি আসলে পার্টিগুলা যারা ইলেকশন করবে তাদের নিতে হবে। আলোচকরা আরও বলেন, গণতন্ত্রের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার, তবে সংস্কার বাস্তবায়নও জরুরি। লোকজন এখন ভাবছে যা হোক হয়ে যাক। এখন আমি বলবো যে কখন আমরা আইডিয়াল ইলেকশনে যেতে পারবো, এটা যদি আমাকে কেউ গ্যারান্টি দিতে পারতো। ধরে নিলাম নির্বাচন তা হলো, কারসাজি মুক্ত হলো, গ্রহণযোগ্য হলো, কিন্তু এর মাধ্যমে কি
গণতন্ত্র আসবে? সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। জুলাই বিপ্লবের মতো এত বড় প্রাপ্তির পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন বিশিষ্টজনেরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। অজ্ঞাত 4-5 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাত 8:45টার দিকে রাজধানীর তেজতুরি বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার কাবাব রেস্টুরেন্টের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত মুসাব্বিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি, তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। ডাকসু, জাকসু ও চাকসু নির্বাচনের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি, জিএস এবং এজিএস পদসহ 21টির মধ্যে 16টিতেই বিজয়ী হয়েছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জিতেছে 5টি পদে। ভোট গ্রহণের 32 ঘণ্টা পর বুধবার দিবাগত রাত 1টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। মধ্যরাতে স্লোগানে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণ শেষে প্রায় 32 ঘণ্টার দীর্ঘ অপেক্ষার পর ফলাফল ঘোষণা করা হলে উল্লাসে মাতে বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ভিপি রিয়াজুল ইসলাম তাদের বিজয়কে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। আমাদের আজকের এই যক্সু নির্বাচনের ফলাফল আমরা জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে। বুধবার সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে কেন্দ্রগুলোর ফলাফল। রাত 1টার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন AKM রাকিব, তিনি পেয়েছেন 4688 ভোট। এদিকে শিক্ষার্থীরা বলছেন দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের মতের গুরুত্ব দেবে নবনির্বাচিত এই ছাত্র সংসদ। জগন্নাথের যে লাইব্রেরি ফ্যাসিলিটিস এটা খুবই সীমিত, লাইব্রেরিতে পর্যাপ্ত জায়গা নেই, আমরা পড়াশোনার জায়গা কম পাচ্ছি, এটা যেন সমাধান করে এবং ক্যাফেটেরিয়ার যে খাবারের মান এটা যেন একটু উন্নত করে, তারা যাতে ল্যাবগুলো নিয়ে কাজ করে। নারী বিদ্বেষ এবং সকল ধর্ম মত জাতি বিরোধ এগুলো বাদ দিয়ে তারা আসলে একটা প্রপার ক্যাম্পাস, একটা সুস্থ ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস আমাদের জন্য নিশ্চিত করুক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেশের 8-4টি বিশ্ববিদ্যালয়ের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্যানেল বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া ছাত্র এই সংসদ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিপুল পরিমাণ ভূমিকা রাখবেন। জামিল হাসান শান্ত, ATN বাংলা, ঢাকা।
বিএনপি অধ্যুষিত কুমিল্লা 5 আসনে বেশ দাপটে অবস্থানে আছেন ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিন। তবে এই আসনটিতে জয় পেতে জোরালো চেষ্টা করছেন জামাতের প্রার্থী মোবারক হোসাইন। তারা দুজনই বলেন, নির্বাচনী মাঠে প্রতিযোগিতা হবে, তবে কোনো সংঘাত বা প্রতিহিংসা নয়। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা থেকে আজিজুল হাকিমের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা নিয়ে কুমিল্লা 5 আসন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাওয়ার আঞ্চলিক মহাসড়কটির বড় অংশ পড়েছে এই এলাকার মধ্যে। শিল্প কলকারখানা নির্মাণের উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি 2 লেনের হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা এবং দেখা দেয় যানজট। যে এত বছর পর যে আমরা ভোট দিতাম এই আশা করছি, এইটা আমরা মনে হয় যে সৌভাগ্য। রাস্তা নিয়ে তো আমরা চাই যে রাস্তা ভালো, গাড়ি ঘোড়ার জাম জড়ে আমরা চলাফেরা করতে কষ্ট হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। গণসংযোগ চালিয়ে দলের কর্মী বাহিনীকে চাঙ্গা করার পাশাপাশি তিনি ছুটছেন ভোটারদের কাছে। আমাকে এখান থেকে দল আবার মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সেটাও তাদের ধারাবাহিকতাটা রাখার চেষ্টা করব যে এই জায়গায় কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিহিংসার রাজনীতিতে বিগত দিনেও ছিল না, ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে না। আপনি আপনার এই জনপদে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করবেন, 5ই আগস্টের পর থেকেই আমরা মানুষকে দল মত নির্বিশেষে যার যে ব্যবস্থা যেটা করার দরকার, কোনো একটিও প্রতিহিংসার ঘটনা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া নাই। এটা শান্তিপ্রিয় ছিল, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষেই আমরা শান্তিপ্রিয় থাকবো ইনশাআল্লাহ। এ আসনে বিভিন্ন দলের মোট 9 জন প্রার্থী রয়েছেন। জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন। মা বোনদের ভিতরে, প্রবাসীদের ভিতরে, ইয়াং জেনারেশনের ভিতরে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা একটা পরিবর্তন চান। তো আমি দেখলাম যে আমাদের ঘুরে যা দেখলাম যে সবাই অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই আমি যখন একটা বাড়িতে যাই, দেখা করি, কথা বলি, তখন বলে যে ভাই আমার 10টা ভোট আছে, আমি 10টা ভোটে দাঁড়িপাল্লা দিয়ে দিব। কুমিল্লা 5 আসনে ভোটার সংখ্যা প্রায় 5.25 লাখ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 17 আসনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন তিনি। এখানে অভিজাতপূর্ণ এলাকার পাশাপাশি এখানে কয়েকটি বস্তি রয়েছে এবং বস্তিবাসী এখানে তারা দাবি করছেন যেহেতু তারেক রহমান এখানে নির্বাচন করবেন এবং নির্বাচিত হলে উনি যেহেতু একটি ভালো পর্যায়ে রয়েছেন, সেজন্য এখানে বস্তিবাসীর জন্য বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করছেন। এখানে জামাতের প্রার্থী রয়েছেন ডাক্তার এস এম খালিদুজ্জামান। তিনি সর্বোপরি এখানে অভিজাত এলাকা থেকে শুরু করে এবং মাঠ পর্যায়ে বস্তিগুলো অনেক অংশে উনি বেশ পরিচিত প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে বেশ পরিচিত হয়ে উঠেছেন এবং সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে আগামী নির্বাচনে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং ভোটারদের প্রত্যাশা অনুযায়ী এখানে যে এমপি নির্বাচিত হবেন এবং এলাকার উন্নয়নে বেশ ভূমিকা রাখতে পারবেন। এ ছিল ঢাকা 17 আসন থেকে সবশেষ ভোটের তথ্য। বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের অধিকাংশ অঞ্চল। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আবহাওয়া অফিস জানায়, দেশের 12 জেলা ও 4 বিভাগের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়েই বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 7 ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে ন্যায্যতা আর সুশাসনের বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিন একথা বলেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া সহ দেশের গণতন্ত্রকামী মানুষ যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত কল্যাণ রাষ্ট্র গড়তে চায় বিএনপি। পরে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। আবারও সালামি স্টিল ভোটের গাড়ির খবর।
দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মেটাতে চান টাঙ্গাইল 7 আসনের 4.25 লাখ ভোটার। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মির্জাপুর উপজেলায় এখন বইছে নির্বাচনী আমেজ। এই আসনে বিএনপির 2 বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের প্রতিপক্ষ জামাত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ তালুকদার। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে 53 কিলোমিটার দূরে টাঙ্গাইল মির্জাপুর উপজেলা। কৃষি নির্ভর এই অঞ্চলে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ভোটার প্রায় 4.25 লাখ। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ রয়েছে এই আসনের ভোটারদের মধ্যে। নির্বাচনী প্রচারণা শুরু না হলেও এই আসনটিতে বইছে নির্বাচনী আমেজ। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান তারা। এলাকার উন্নয়নে সুখে দুঃখে যাকে কাছে পাবেন তার পক্ষেই রায় দেবেন তারা। এবারকার প্রার্থীও ভালোই আছে, ভোট দিতে অবশ্যই যাব। ভালো যে যোগ্য তারই ভোট দেবো, যে কিনা কোনো রকম দুর্নীতি বা চাঁদাবাজির মধ্যে নাই, ওই ধরনের প্রার্থী আমরা চাই। জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে এই মির্জাপুরের জনগণ নির্বাচিত করবে। এই আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছে 2 বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ প্রার্থীর মির্জাপুর উপজেলার উন্নয়নে নানা ভূমিকা রাখার কথাও জানান এখানকার বাসিন্দারা। ডাকলে যাকে কাছে ভাই সে আমাদের কালাম ভাই। আমরা দানের শেষের প্রতীককে ভোট দিব, আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ভোট দিব। আমরা তো মনে করি যে লোক ভালো সেই লোকের আমার ভোট দেওয়ার চেষ্টা করবো সবসময়। আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি আস্থা রাখি যে জনগণ তাদের মাঝে আমাদেরকে ভোটের মাধ্যমেই মূল্যায়ন করে তাদের মাঝে কাজকর্ম করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। প্রথমবারের মতো নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদী এই প্রার্থী। মির্জাপুরকে একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত মির্জাপুর চায়, আর বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, যার কারণে জনগণ আমাকে ব্যাপক সাড়া দিচ্ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, মির্জাপুর, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে নীলফামারী জলঢাকা 3 আসন থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী জলঢাকার 3 আসনে। আমরা সকাল থেকে এই 3 আসনে অবস্থান করছি এবং আমরা বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে স্পষ্ট করে একটা বার্তা দিয়ে জানিয়েছেন যে তারা এমন একজন প্রার্থীকে নির্বাচন করে সংসদে পাঠাতে চান যে প্রার্থীর মাধ্যমে এলাকার উন্নয়ন হবে, এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হবে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, জলঢাকার সাথে অনেক ইউনিয়নে কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। যারা এইসব উন্নয়ন করতে পারবেন সেই প্রার্থীর পক্ষে তারা রায় দিবেন। তবে আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়, চায়ের দোকানে ভোটারদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে একটি বার্তা দিয়েছেন যে যেহেতু এখনো আসলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচার প্রচারণা শুরু হয়নি, যখন প্রচার প্রচারণা শুরু হবে তখন হয়তো স্পষ্ট করে বলা যাবে যে ভোটারদের আসলে মোটিভটা কি এবং কোন প্রার্থীকে তারা বেছে নিচ্ছেন সেটি হয়তো সময় বলে দিবে। তো এটি ছিল নীলফামারী জলঢাকার 3 আসন থেকে ভোটের গাড়ির সর্বশেষ খবর। এবার অর্থ সংবাদ। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23-এর আওতায় ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরায় উপহার জিতে নিলেন 9 ক্রেতা। ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে বিজয়ীরা পেয়েছেন সাইড বাই সাইড রেফ্রিজারেটর, স্মার্ট টিভি ও মাইক্রোওয়েভ ওভেন সহ বিভিন্ন উপহার। সম্প্রতি জেলাগুলোতে আয়োজিত অনুষ্ঠানে উপহারগুলো হস্তান্তর করেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইন চলবে চলতি মাসের 25 তারিখ পর্যন্ত। ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের আয়োজনে আকো বাবার শখের দোকান শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। প্রতিযোগিতায় সারা দেশের এলপিজি রিটেইলারদের সন্তানরা তাদের বাবার দোকানকে কল্পনা ও রং তুলি ছোঁয়ায় ফুটিয়ে তোলে।
প্রতিযোগিতা নির্বাচিত 12টি চিত্রকর্ম ইউনাইটেড আই গ্যাসের 2026 সালের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওরতাজ, সিএফও ওসমান চেলিক, জিএম অ্যান্ড হেড অফ সেলস শওকত ওসমান জামেল। বিশেষ অতিথি ছিলেন শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চেয়ারম্যান প্রফেসর মুস্তাফিজুল হক। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টায় ইসরায়েলি আগাম হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনাইটেড সক্ষমতা যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর 2 দিন পর এই হুঁশিয়ারি দেয়া হলো। ইরানের জীবনমানের চরম পতনের কারণে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে। এই বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এতে সমর্থন দিচ্ছে। গত বছরের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। চীন, ভারত, ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপের একটি বিলে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল বা ইউরেনিয়াম আমদানি করা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিলটি আনা হয়। এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম। তিনি জানান, ট্রাম্পের সাথে বৈঠকের পর তিনি এই দ্বিদলীয় বিলের অনুমোদন দেন। গ্রাহাম ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থালের সাথে যৌথভাবে প্রণয়ন করেন স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট নামের এই বিলটি। এটি পাশ হলে রাশিয়ার জ্বালানি খাতের সাথে ব্যবসা করা দেশগুলোর আমদানির ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপের এখতিয়ার পাবে হোয়াইট হাউস। রাজধানীর উত্তরা খিলক্ষেতে নিকুঞ্জে অভিযান চালিয়ে আইফোনের মিনি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। এখান থেকে বিভিন্ন মডেলের 363টি আইফোন ও খুচরা যন্ত্রাংশ সহ 3 চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ডিবি। এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি মদ ও নগদ অর্থ। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে মিরপুর গোয়েন্দা বিভাগের ডিসিডিবি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, উত্তরা পশ্চিম থানার 13 নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে এই 3 চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীর সাথে যোগসাজশে বিভিন্ন দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ দেশে নিয়ে আসছিল। ওদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। তারা গত 1.5 বছর হলে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই 1.5 বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তারা চায়না গিয়েছে এবং বাংলাদেশে এসেছে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংগঠনের মহাসচিব নাসিরুদ্দৌলা সহ অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন দোয়ায়। এবার খেলার খবর। টানা হার যেন পিছু ছাড়ছে না বিপিএল এর নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে 4 উইকেটে পরাজয়। টানা 6 ম্যাচে হারল নোয়াখালী। তাতে আরও দীর্ঘতর হয়েছে নোয়াখালীর হতাশার অধ্যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে 48 বলে 57 রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় নোয়াখালী। শেষ পর্যন্ত 5 উইকেটে 151 রানে থামে তারা। দলের পক্ষে সর্বোচ্চ 59 রান করেন সৌম্য সরকার। জবাবে প্রথম উইকেটে 31 বলে 47 এবং তৃতীয় উইকেটে 37 বলে 44 রানের জুটি গড়ার পর ছোট ছোট জুটিতে 6 উইকেটে 152 রান তুলে 6 বল হাতে রেখেই জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ 60 রান করেন ম্যাচ সেরা মোহাম্মদ ওয়াসিম। এতে 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী।
আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নেপালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিতে 12 জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী দল। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদা আক্তারকে। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের মাধ্যমে মূল পর্বে জায়গা করে নেয়াই বাংলাদেশের লক্ষ্য। আগামী 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাছাই পর্বের খেলা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসির অঙ্গীকার। প্রার্থীদের আবেদন আইনের ভিত্তিতে সমাধানের আশ্বাস। মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন, মন্ত্রিপরিষদ সচিব। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না, সালাউদ্দিন আহমদ। যুবদল নেতা মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব পড়বে না। এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। ব্যবসায়ী সমবায় সমিতির কমিশন বাড়ানোর দাবি পুনর্বিবেচনার আশ্বাস বিইআরসি চেয়ারম্যানের। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণেই ঢাকা দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না, অভিমত বিশ্লেষকদের। এবং স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। অপরাধী শনাক্তে চলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। তেজগাঁও থানায় পরিবারের মামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।